ব্রো চলেন একটু বাইকটি স্টার্ট দিই। সাউন্ড শুনে কিছু বুঝতে পারছেন? বুঝতে পারার কথা না, বাট আমি বুঝতেছি। বাইকে টুকটাক কিছু কাজ করানো হয়েছে, কী কাজ করাইছি না করাইছি সেইটা এখন আপনাদের সাথে শেয়ার করব। কারণ যে সময় কাজ করাইতে গেছি জানতাম না কী কাজ, তো সাথে ক্যামেরাও ছিল না, এই কারণে কোনো ফুটেজ ওইভাবে নিতে পারিনি। এই যে তো ঠিক আছে, চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি রাইড করতে করতে। কাহিনি যেটা হইতেছে, ঢাকায় আসছিলাম গতকাল, লাস্ট ভিডিওতে তো আপনাদেরকে দেখাইছি। আর আজকে শুক্রবার, আজকে আবার কুষ্টিয়ায় ব্যাক করতেছি। খুব অল্প সময়ের জন্য আমি ঢাকায় আসছিলাম, কিন্তু এই অল্প সময়ের ভিতরে আমি সবগুলা কাজ একদম আমার টাইম মাফিক শিডিউল করে আসছি। তো খুব লাকিলি এখন অবধি মনে হচ্ছে সবগুলা কাজে আমি কমপ্লিট করতে পারবো। তো তার ভিতরে একটা কাজ ছিল এই কাইট প্লাসকে একটু সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া। সার্ভিস সেন্টার বলে তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমি আমার বাইকের যাবতীয় কাজ উত্তরা 12 নম্বর সেক্টরে একটা সার্ভিস সেন্টারে করে থাকি। ওইখানে হাসান ভাই নামক একজন ব্যক্তি আছে যে আমার বাইকের সব কাজ করে। তো কি সমস্যা সেইটা আসি, সেটা হচ্ছে আমি লাস্ট ঈদের আগ থেকে মানে হচ্ছে প্রায় মাসখানেক হবে, ধরেন মাসখানেক হবে, আমি আমার বাইকে যখন স্টার্ট দিতাম, স্টার্ট দেওয়ার পরে একটা ইঞ্জিনের ভিতর থেকে একটা সাউন্ড আসতো, অনেকটা ধরেন মেটালের শব্দ, ঝনঝন টাইপ শব্দ, একদম মনে হতো একটা সিএনজি চলতেছে টাইপ একটা ফিল, ঠিক আছে। বাট সেই সাউন্ডটা কিন্তু ধরেন গিয়ার বাড়ার সাথে সাথে, গিয়ার যখন একে থাকতো তখন যেরকম সাউন্ড থাকতো, গিয়ার 3-4-এ চলে গেলে সাউন্ডটা কমে যেত, কিংবা স্পিড বাড়ার সাথে সাথে সাউন্ডটা কমে যেত। তো কথা হচ্ছে এই সাউন্ডটা কিসের, এটা একটা ফাইন্ড আউট করার দরকার ছিল, কারণ সাউন্ডটা আসলে ইঞ্জিনের ভিতর থেকে আসতেছিল। তো ইঞ্জিনের ভিতর থেকে এরকম কোনো মেটাল রিলেটেড সাউন্ড আসলে সেটা অ্যাভয়েড করতে হয় না। বাট আমি 1 মাস অ্যাভয়েড করছি, কিচ্ছু করার নাই বলে তো এই 1 মাসের ভিতরে অনেক কিছু গেছে। আমার একটা এক্সিবিশন ছিল, সেটাতে আমরা পার্টিসিপেট করি, তো ওইটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তারপর আমি এখন ঢাকায় থাকি না, তো কুষ্টিয়াতে আমি এই বাইকটা কাউকে দিয়ে দেখাইতে চাইনি। তারপরে ঈদ ছিল, সব কিছু মিলে আমি টাইম ব্যাটে বলে মেলেনি, এই কারণে কাজ করানো যায়নি। তো আজকে গেলাম, গিয়ে হাসান ভাইকে দেখালাম। তো হাসান ভাই ফার্স্টে হচ্ছে ইঞ্জিনের যেই টেনশন আর চেঞ্জ সেটার শব্দ বলে অনুমান করলো, সেটা খুললো। খোলার পরে দেখা গেলো যে ওই ভিতরে একটা ক্ল্যাম্প আছে, সেই ক্ল্যাম্পের সাথে একটা রাবার থাকে এবং একটা স্টিলের বুশ থাকে। ব্যাপার যেটা হয়েছে, খোলার পরে দেখা গেল রাবারটা তো ক্ষয় হয়েছেই, রাবার নাই, রাবার একদম গুঁড়া গুঁড়া, ঠিক আছে। আমি এই যে স্ক্রিনে এখন ছবি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে কোনো ওইভাবে ভিডিও নেই, ছবি ভিডিও থাকলে খুব ভালো হতো। তা ছবি আছে, ছবি যদি নেট থেকে নামায় আমি দিয়ে দিচ্ছি। তো এই রাবারটা আসলে ক্ষয় হয়েছে। ফার্স্টে রাবার ক্ষয় হওয়ার পর এখানে একটা স্টিলের বুশ থাকে, সেইটা ক্ষয় হয়েছে। ক্ষয় হয়ে একদম মেন যেই বডির পার্টটা মেটালের, সেইটাও ক্ষয় হচ্ছিল। তো সমস্যা যেটা হয়েছে, ওই মেটালের বডি পার্টে যখন চলে আসছে তখন থেকে শব্দটা শুরু হয়েছে। দ্বিতীয়ত যেটা, এই যে রাবারটা পুরাটা গুঁড়া হয়ে ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড আপ হয়ে পুরা ইঞ্জিন অয়েলের সাথে ধরেন এটা ঘুরতেছে, অবস্থা বোঝেন। এটা যদি কোনো কারণে আরও ভিতরে ইঞ্জিনের ভিতরে চলে যেত, তাহলে কিন্তু আমার ইঞ্জিন পুরা সিজ করতো। তো আজকে যেটা হয়েছে, ফার্স্টে এই পাশটা খুলছিল, এই পাশ খুলে কোনো লাভ হয়নি। হ্যাঁ, খুলছে, খোলার পরে যখন দেখলো যে না, ইঞ্জিন অয়েল ড্রেন আউট দিয়েই লাগবে। আমি লাস্ট ইঞ্জিন অয়েল করছিলাম, আপনার ইনস্টল করছিলাম হচ্ছে 28 তারিখ, ঈদের ঠিক আগের দিন। মোটামুটি ধরেন 800 কিলোর মতন বোধহয় চলছে ইঞ্জিন অয়েলটা। আমার আজকে ড্রেন আউট দিয়ে দেওয়া লাগলো, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটাও এই যে এখন আমি স্ক্রিনে শেয়ার করতেছি। এটা হচ্ছে মতুলের 10W40 সেমি সিনথেটিক। আমি 3000 কিলো চালাই, 3000 কিলো পর আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন আউট দিই। 3000-এর বেশিও হয় অনেক সময়। তো যেটা হয়েছে যে ইঞ্জিন অয়েল মতুলে যারা ইউজ করেন তারা দেখবেন যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা বেশি পাই, জার্মানি সিঙ্গাপুরেরটাও ঢোকে। আর আমি এইবার লাকিলি এই ফ্রান্সেরটা পাইছি। ফ্রান্সেরটা এটা অটোকিং থেকে নিছি, উত্তরার বিজিবি মার্কেটে অটোকিং ওদের আউটলেট আছে, ওইখানে পেয়ে যাবেন। এইটার দাম পড়ছে হচ্ছে আপনার 900 টাকা। এইটা মোটামুটি দোকান ভেদে 900, 950 এরকম দামেই পাওয়া যায়।
ফ্রান্সেরটা বিশেষ করে। তবে ফ্রান্সেরটা একটু কম পাওয়া যায় মার্কেটে, এটার খুবই মজা লাগলো, এটার পিছনের লেভেলটা তোলা যায়, বেশ ভালো। তো যাই হোক, এখন আমি এই যে আবার কুষ্টিয়ার দিকে রওনা দিয়ে দিছি। এখন আমার কুষ্টিয়াতে এখনই আমি যাচ্ছি না, ঢাকাতে 2টা কাজ আছে। একটা মিটিং আছে যেটা অ্যাটেন্ড করতেই মেনলি আমি ঢাকায় আসছি, সেটা আছে। তার আগেও একটা কাজ আছে মহাখালীতে। তো এই কাজগুলো কমপ্লিট করে তারপর আমি রওনা দিব। আশা করতেছি এখন জ্যাম একটু কম পাবো। বাইকের কী কাজ করাইছি সেটাই তো পরে বললাম না। তো যাই হোক, ইঞ্জিন অয়েল তো ড্রেন আউট দিলামই। ইঞ্জিন অয়েল ড্রেন আউট দিয়ে ওই যে ভিতরের যেই পার্টসটা আসলে মেনলি ক্ষয় হয়েছে, ওই পার্টসটা রিপ্লেস করা হয়েছে। ওইটা তো এখন কাইট প্লাস কিংবা রানারের পার্টস তো পাবো না। তো পাশেই হুন্ডা শোরুম ছিল, হাসান ভাই গিয়ে হুন্ডা ওইখান থেকে আসলে পার্টস 2টা নিয়ে আসছে, একটা রাবার আর ওই ক্ল্যাম্পটা। তো ওই 2টা চেঞ্জ করে দিচ্ছে। তারপরে সব কিছু মানে যেমন এয়ার ফিল্টারটা পরিষ্কার করছি, এয়ার ফিল্টারটা চেঞ্জ করা দরকার ছিল, বাট এয়ার ফিল্টারটা আপাতত হাওয়া দিয়ে ক্লিন করে নিছি। আর আরেকটা যেটা হচ্ছে আমার ফুয়েল সেন্সর সেটা তো অনেক দিন ধরে নষ্ট হয়ে আছে, বাট ওইটার কোনো গতি করা গেল না। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট কাজ যেটা করছি সেটা হচ্ছে, যেহেতু রাবারটা গুঁড়া হয়ে গেছে, মানে ভিতরে কিন্তু রাবারটা রয়ে গেছে কিছুটা অংশ, হ্যাঁ। তো ইঞ্জিন ফ্লাশ কিনছি হচ্ছে ফ্লেমিঙ্গোর ইঞ্জিন ফ্লাশ। এইটা এই যে আমি স্ক্রিনে শেয়ার করতেছি, গরু। তো ফ্লেমিঙ্গোর ইঞ্জিন ফ্লাশটা ফার্স্টে বাইকটা নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায় ইঞ্জিন অয়েলের সাথে আপনারা ইঞ্জিন ফ্লাশটা ঢেলে দেবেন। তারপর বাইক স্টার্ট করে, বাইকের কোনো মানে এই পিক আপ দেওয়ার দরকার নেই, জাস্ট স্টার্ট করে 10 মিনিট মতন রেখে দেবেন, তারপর ড্রেন আউট করে ফেলবেন। তাহলে যেটা হবে, ইঞ্জিন ফ্লাশ ইউজ করলে ইঞ্জিনের ভিতরে জমে থাকা যেই মানে ময়লা বলতে পারেন, সেইগুলো আসলে বের হয়ে আসবে, ড্রেনেজ হয়ে যাবে। তো ইঞ্জিন ফ্লাশ ইউজ করার পরে ভাই মনে হইতেছে যে বাইকটা একেবারে মাগন হয়ে গেছে, ঠিক আছে। মানে মনে হইতেছে অটোমেটিক বাইক দৌড়াইতেছে, এরকম একটা ফিল আসতেছে। তো ঠিকঠাক এখন সব কিছু, মাঝখান থেকে বেশ কিছু ইঞ্জিন অয়েল, ইঞ্জিন ফ্লাশ তো একটা গেল আর কি। আমার কোনো এক্সপেকটেশনই ছিল না যে এই খরচগুলো এখন হবে, বাট হয়ে গেল। তো ঠিক আছে, চলেন এখন আগাই। আর ইঞ্জিন ফ্লাশের দাম পড়ছে হচ্ছে 350 টাকা, আর ইঞ্জিন অয়েলের দাম পড়ছে 900 টাকা। আর কাইট প্লাসে 800 ml করে ইঞ্জিন অয়েল লাগে, আর এটা 1000 লিটারের বোতল, 1000 মিলিলিটার, 1 লিটারের বোতল। তো এখানে 200 ml করে প্রত্যেকবার আমি জমাই, তারপরে 4টা বোতল কিনলে আমি 5 বার ইউজ করতে পারি। তো ঠিক আছে, চলেন এখন আগাই, কারণ আমার হাতে টাইম খুবই কম। আমি একজনকে 4টাই টাইম দিছি যে তার কাছে 4টাই যাবো, এখন বাজে অলরেডি 4টা। আমার যাইতে বোধহয় আরও 10-15 মিনিট লাগবে। তো ঠিক আছে, আগাই। আপনি কোথায় যাবেন? আমি হানিফ ফ্লাইওভারে উঠবো। হানিফ ফ্লাইওভারে? হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি এটা সামনে নিয়ে নিই। আপনার উঠতে একটু বোধহয়, হ্যাঁ না মিডিয়াতে নেই, আমি এমনি ব্লগ করি। আর আপনার উঠতে একটু অসুবিধা হবে না, হ্যাঁ এইভাবে ওঠেন। ওয়েলকাম। আপনি কোন দিককে মানে? আচ্ছা আচ্ছা, এখানে নামবেন? দাম তাইলে ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকেও। দেখুন, আল্লাহ হাফেজ। এক পুলিশ ভাই উঠছিল বাইকে, মানে লিফট নিছিল, তাকে নামাই দিলাম এখানে। আমি এখন এই যে হানিফ ফ্লাইওভার ধরবো। ভাইয়া বেশ অনেকক্ষণই গল্প করলো। ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, তাই বলতেছে ভাই চাকরি করতে আর ভালো লাগে না। বললাম ভাই চাকরি করতে কারোরই ভালো লাগে না, কিন্তু অনেক সময় প্রেক্ষাপট বিবেচনাই করতে হয়। যাই হোক, এখন এই জ্যাম মোটামুটি আর হানিফ ফ্লাইওভারে ওঠা অবধি পাবো আশা করতেছি। তারপরে হয়তো বা এক্সপ্রেসওয়েতে উঠলে আর জ্যাম থাকবে না। এখন যেটা হয়েছে, ঢাকা শহরে মানে বাইরে থাকি তো, ঢাকা শহরে থাকা হয় না, এখন আর এই জ্যাম না ভালো লাগে না।
যখন ঢাকাতে আসি মানে একটু অস্বস্তিকর লাগে। আগে এই জিনিসটা ছিল না, কারণ আগে তো এর ভিতরেই থাকতাম, আগে বুঝতাম কখন জ্যাম হয় কখন জ্যাম হয় না। বাট এখন এই জ্যামটা জানি এটা থাকবে, এটাই স্বাভাবিক। বাট কেন জানি আগের মতন ওই সহন ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে জ্যামের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, চলেন এবার ফ্লাইওভারে উঠে পড়ি। সামনে হচ্ছে হানিফ ফ্লাইওভার, আর হানিফ ফ্লাইওভার হয়ে পদ্মা সেতু হয়ে এক্সপ্রেস হাইওয়ে হয়ে কুষ্টিয়া ঢুকতে আমার টোল বাবদ দিয়ে দেওয়া লাগবে 150 টাকা। ঠিক আছে, আগাইতে থাকি তাহলে। ওই দূরে লাইটের কিছু শাড়ি দেখা যাইতেছে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট ওইটাই হইতেছে পদ্মা সেতু। পদ্মা সেতুতে চলেই আসছি বলে চলে, সামনেই টোল প্লাজা। ব্রো, এখন বাজে ঘড়ি কাটাই 11টা 10। এখন আসছি গোয়ালন্দ মোড়ে, চারপাশে সব অন্ধকার, সাথে কফি আর 2টা বিস্কুট খেয়ে দিলাম। কারণ এখান থেকে আমার বাড়িতে যেতে 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে কম করে। আমি কোথাও ব্রেক নিইনি, টানা চলে আসছি। 8টায় রওনা দিয়েছিলাম, মোটামুটি 3 ঘন্টা টানা রাইড করা হয়েছে। তো এখন একটা আসলে কফি কিংবা চায়ের ব্রেক দরকার ছিল। আকাশে মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, এই কারণে ক্যামেরাটা ভিডিও ঢুকে ফেলবো। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে রাস্তায় নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকেন আর চ্যানেলটাকে সাপোর্ট দিতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে। দেখা হবে রাস্তায়, মিডল ক্লাসের সাথে।